মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। আজকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সুভার দ্বিতীয় পর্ব। তাহলে চলো শুরু করা যাক। সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পাইতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে ধীরে শয়নকক্ষের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাইয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও সুভার মতন একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করেও থতমত করিতেছে। একটা কথা করিতে পাইতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বাড়িয়া দাঁড়াইয়া। এইদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরোপণ করিয়াছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা মাঝখানে খায়, এজন্য তাহার সত্য ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরে আসিয়া বলল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মধ্যে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা নির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগুর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধির মতো যেমন করিয়া তাকায়, নীরবে বলিয়া থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমনি করিয়াই প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখের যত পারে কথা ভরিয়া তাহাদের মুখে দিকে চাইল। দুই নেত্রপল্ল হইতে টপটপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশী হইল। সুভা স্বর্ণগৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত মুহূর্তকে সপসজ্জায় লুটাইয়া যেন কলঙ্কে প্রকাণ্ড মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাদের যাইতে দিও না মা, আমার মতো তুমি দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখবে। কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। আটিয়া চুল বাঁধিয়া খোপায় জরির ফিতা দিয়া অলঙ্কারের আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে। পাছে চোখ খুলিয়া খারাপ দেখিতে হয়, এজন্য তাহার মা তাকে বিস্তর ভৎসনা করিলেন। কিন্তু অশ্রুর জলকে ভৎসনা মানে? বন্ধুর সঙ্গে বর স্বয়ংকণে দেখিতে আসিলেন। কন্যার মা বাবা চিন্তিত, শঙ্কিত, শোষব্যস্ত হইয়া উঠিলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির বস্তু বাছিয়া লইয়া আসিতেছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ গড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নহে। বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠেছে, সেই হৃদয় আজ বা বেকার আমাদের ব্যবহারে লাগিতে পারিবে।
তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল, তাহার করিয়া আর কোনো কথা বলে নাই। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল। বুবা আমাকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল। তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল। বর পশ্চিমে কাজ করিল এবং এর অবিলম্বে তীরকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহ সকল বুঝিল নববধূ বুবা, বুঝিল না সেটা তাহার দোষ নহে, সে কাহাকেও প্রতারণা করে নাই। তাহার দুটি চক্ষু সকল কথাই বুঝিয়াছিল, কিন্তু কেউ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকেই চায়, ভাষা পায় না। যাহারা বুবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পাই না। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। এবার তাহার স্বামীর চক্ষু এবং কর্ণন্দিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে আবার একটি গল্প পাঠ করে শোনাবো।